আমি পিয়ালি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার এখন যে এই সপ্তাহের যে পড়ার লিস্ট, সেইগুলো, যে বইগুলো, যে ম্যাগাজিনগুলো আমি শেষ করেছি, সেইগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। তো চলো শুরু করা যাক। তো আমার প্রথম বই হচ্ছে, আচ্ছা তার আগে এটা বলে নিই যে কাল থেকেই আমাদের বইমেলা শুরু হচ্ছে, এবং বইমেলা অ্যাকচুয়ালি একটা উৎসব, তাই তো? তো আমার কাছে তো এটা উৎসবই। তো বইমেলার সাথে আমার জীবনের একটা বড় অংশ জড়িয়ে আছে, কারণ আমার কাছে ছোটোবেলা থেকে বইমেলার দিনটাই সব থেকে মজার দিন ছিল। তো যাই হোক, তো আমি এবছর সেইভাবে কিছু প্ল্যান করিনি, কারণ আমি এবছর বইমেলাকে অন্যভাবে উপলব্ধি করতে চাই। আমি বই বেশি নিয়ে নেড়ে চেড়ে দেখতে চাই এবং বইকে আরও বেশি অনুভব করার জন্য বইমেলায় যাব। আমার মেন উদ্দেশ্য এইবারের বইমেলা থেকে খুব একটা বই না কেনা, কিছু হয়তো কিনবো যেগুলো আমার সত্যি খুব ভালো লাগবে এবং যেগুলো সহজে পাওয়া যায় না, সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। এবং এই বইমেলার সময়ে আমি আরও বাকি যা যা বই সংগ্রহ করছি সেগুলো আমি তোমাদের সাথে এই সময়টার মধ্যেই শেয়ার করব, যেগুলো বইমেলার বাইরে থেকে সংগ্রহ করছি, বা কেউ গিফট দিচ্ছে বা কেউ আমাকে দিয়েছে, সেই ধরনের কিছু কিছু বই আছে। সেগুলো আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে নেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আজকে প্রথম যে বই সেটা হচ্ছে হত্যা যদি শিল্প হয়, অমৃতা কোনারের লেখা। এটা বিভা পাবলিকেশন থেকে বেরিয়েছে। এর দাম হচ্ছে 199, 199 টাকা। এখানে মেইন বিষয় যেটা উনি তুলে ধরেছেন, অমৃতা কোনারের লেখা আমার সত্যি খুব ভালো লেগেছে, এবং উনি ভীষণ রিসার্চ করে এই বই দুটো পার্টি লিখেছেন। তো এখানে উনি যেটা তুলে ধরেছেন যে অনেক মহিলা সিরিয়াল কিলার আছে যারা বিভিন্নভাবেই বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়ে, হয়তো কেউ নার্স, হয়তো কেউ কোনো বড় পজিশনে আছে, সেই জায়গার সুযোগ নিয়ে, কেউ হয়তো সমাজসেবী। তো এই ধরনের জায়গার মধ্যে দিয়ে তারা কিভাবে তাদের ভিতরের যে আতঙ্ক, তাদের ভিতরের যে ভয়ের জায়গা, তাদের ভেতরের যে দুর্বলতা, সেগুলোকে একত্র করে একটা খুনিতে পরিণত হয়েছে। তাদের অতীত উঠে এসছে, তারা কেন এরকম চরিত্রে পরিণত হয়েছে, যে তারা একটা বাচ্চাকে মেরে ফেলছে, বা আরও অনেক নৃশংস ঘটনা এই জায়গাগুলো থেকে উঠে এসছে, এবং যেগুলো প্রত্যেকটাই সত্যি ঘটনা। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো, কখনো হয়তো অনেক জায়গায় এখানে উঠে এসছে, পুরো বিশ্বেই এরকম অনেক মানুষের ইতিহাস আছে যারা এইভাবে, কখনো দেখবো হাঙ্গেরি, কখনো দেখবো কোনো অন্য শহর, অন্য দেশ, এরকমভাবে বিভিন্ন দেশের জায়গা উঠে এসছে। আমি কিছু জায়গার নাম শুধু বলে দেওয়ার চেষ্টা করছি। মেক্সিকান শহর উঠে এসছে, নিউ ইয়র্ক উঠে এসছে। তো এরকম বিভিন্ন জায়গার গল্প এখানে পাবে, যেটা দেখিয়েছে যে মহিলা চরিত্র যারা এরকমভাবে খুন করে যাচ্ছে, অন্য হয়তো তাকে সামনে থেকে দেখে বোঝাই যাচ্ছে না যে সে এরকম একটি চরিত্রের জায়গা থেকে এরকম কাজ করতে পারে। তো এই দুটো বই আমি সত্যি বলবো যে ভীষণভাবে উল্লেখযোগ্য, পড়ে দেখতে পারো যদি কারোর এই বিষয়গুলোতে ইন্টারেস্ট থেকে থাকে, যে মানুষের সাইকোলজি, বিশেষ করে ক্রিমিনাল সাইকোলজি, কীরকম জায়গা থেকে, কি পাস্ট ইনসিডেন্ট থাকলে বা চাইল্ডহুড জায়গা থাকলে এরকম ধরনের একটা পার্সোনালিটি তৈরি হয়। তো সেই জায়গাগুলো ভীষণ সুন্দরভাবে উনি রিসার্চ করে এই দুটো বই লিখেছেন। আচ্ছা, আমার নেক্সট বই, আমার নেক্সট বই হচ্ছে ফিনিক্সে ফিনিশ, সুমন হালদারের লেখা, যেটা আমি আগের বছর বইমেলা থেকেই নিয়েছিলাম, 9 নম্বর সাহিত্যপাড়া লেন বলে একটি স্টল থেকে। এই বইটির দাম নিয়েছিল সম্ভবত 150 টাকা। তো
এই বইটিতে দেখা যাবে একটি ছেলে খুন হবে এবং সেই খুনের রহস্যের সমাধান করবে নীলাঞ্জন, এবং সে তখন আরও একই রকম মানে সেই যে খুন হবে যে ছেলেটি তার হাতে একটা ট্যাটু করে দিয়ে যাবে খুনি, ফিনিক্সের ছবি থাকবে তাতে। এবং এইরকমই আরেকটি ঘটনা সে খুঁজে পাবে অনেকদিন আগে ঘটেছিল গার্গিন নামের একটি মেয়ের সাথেও। সেই মেয়েটির হাতেও একটি ট্যাটু ছিল এবং সেই সূত্র ধরেই এগোবে এবং কীভাবে খুন হয়েছে আবিষ্কার করবে। আমার গল্পটির বিষয়বস্তু বা যেভাবে দেখিয়েছে সেই জায়গাগুলো আমার বেশ ভালো লেগেছিল। খুব বিশাল কিছু বলার মতো না হলেও গল্পটা পড়তে আমার ভালো লেগেছে। তো এটা ছিল ফিনিক্সে ফিনিশ, সুমন হালদারের লেখা। আচ্ছা, এরপরে আমি কথা বলবো এই মাসের শুকতারা নিয়ে। আচ্ছা, তো এই মাসের শুকতারাতে কমিক স্পেশাল আছে, বিভিন্ন কমিক্স দিয়েছে। আমি একটু গল্পের প্রসঙ্গগুলো বলে দিই। এখানে বাটুল দি গ্রেট, আরও বিভিন্ন ধরনের কমিক্স আছে। গুটকের ডাক্তারি, ভ্যাবলাই হিরো, দুঃস্বপ্নের দেশে, পাঁচু, বাহাদুর বেড়াল, পুথিরাম দুঃখিরাম, হাদাবোদা, এই সমস্ত কমিক্সগুলো এখানে পাবে। আচ্ছা, ফিরে দেখাতে আছে হচ্ছে এক সাহেবের কথা গজেন্দ্র কুমার মিত্রের। এখানে একটি বাচ্চা ছেলেকে নিয়ে বলা হয়েছে, সেই ছেলেটিরই গল্প এটা। তার মানে সে ছেলেটি অ্যাকচুয়ালি বিদেশে মানুষ হয়েছিল, মানুষ হওয়ার কথা ছিল, কিন্তু তাকে কোথাও একটা সেখানে তার খুব মা বাবার সাথে বাড়িতে একটা এমন ঘটনা ঘটবে যে সবাইকে হারিয়ে ফেলবে। তারপরে তার জীবনে যে কষ্ট নেমে আসবে তাই নিয়েই গল্পটা। এটা হচ্ছে 1396 বঙ্গাব্দের গল্প। শারদীয়া শুকতারায় এটা বেরিয়েছিল। তারপরের গল্প হচ্ছে ডাকবাংলোর আতঙ্ক, মনোজিৎ গায়নের। এখানে দুটি ছেলে ঘুরতে যাবে কোহিমাতে। তো সেখানে গিয়ে একটি ছেলের হঠাৎই খুব ভয় লাগবে এবং সে কিছু জিনিস দেখবে যা অনেক বছর আগে 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজির আজাদ হিন্দ ফৌজ গঠন করার সময় সেই বাহিনীর সাথে হয়েছিল ইংরেজদের একটা যুদ্ধ, এবং সেখানে কীভাবে সেনাবাহিনীরা মারা গেছিল সেই পুরো দৃশ্যগুলো সে দেখতে পাবে এবং কি হবে তারপরে, কেন দেখতে পাবে, এই নিয়েই এই গল্পটা। তারপরের গল্প হচ্ছে নিদ্রা গোলাপ, যেটা আমার খুব ভালো লেগেছে, তনুশ্রী দাসের লেখা। এখানে একটি ভাবে দেখানো হবে যে একটা গোলাপের ভূমিকা, একজন মহারাজ, সে ভীষণই কারোর কথাই ভাবে না, শুধু নিজে কিভাবে অন্য লোকের সম্পত্তি গ্রাস করবে, অন্য লোককে নিজের অধীনে রাখবে, এই সমস্ত কিছু চিন্তা করতে থাকে। তো সেই মহারাজ তারই রাজ্যে থাকা একজন বাঁশি বাজায়, তার সাথে কীরকম ব্যবহার করবে এবং এই গোলাপের কী ভূমিকা, সেই নিয়ে এই গল্পটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, আমার বেশ ভালো লেগেছে। কী হবে শেষ পর্যন্ত। তারপরের গল্প হচ্ছে পালাবার পথ নেই, পল্লব বসুর লেখা। এখানে একটা মন্দিরের ঘটনা দেখানো হবে যে একটি বাচ্চা মেয়ে, সে হারিয়ে যাবে এবং তাকে খুঁজে পাওয়া যাবে না, এবং তারপরে সে হচ্ছে রায়ভিলায় থাকতো। তারপরে দেখা যাবে সেই রায়ভিলাকে কেন্দ্র করে অনেক কিছু তৈরি হচ্ছে এবং একজন ইতিহাসের অধ্যাপকই সেই রায়ভিলার ভিতরে কি গুপ্তধন আছে, একটি মন্দির পাওয়া যাবে, সেখানে কীরকম কী ব্যবস্থা, সেই সব কিছুকে কেন্দ্র করে একটা রহস্য তৈরি হবে। গল্পটি আমার খুব একটা ভালো লাগেনি। আর এখানে বাচ্চাদের যে গল্প লেখার টপিক, এবারে টপিক ছিল ভাই বোন। তো অনেকগুলো বাচ্চাই এই ভাই বোনকে নিয়ে গল্প লিখেছে, ভাই বোনের ভালোবাসা। তো এই ছিল এই মাসের শুকতারা। আচ্ছা, এবার আমি কথা বলবো এই মাসের দেশ পত্রিকা নিয়ে। 17 জানুয়ারি, খোলা হাওয়ার প্রবক্তা। দেশের খাদক দেবতা বলে সৌভিক ঘোষ সরকারের একটি গল্প পাওয়া যাবে, যেখানে দেখানো হয়েছে যে কিভাবে এখানেও একটি মন্দিরকে ঘিরেই একটা গল্প এসছে এবং মন্দিরের নাম করে কিভাবে একজন তান্ত্রিক তার নিজস্ব মানে সেখানে রাজাকে রাজার মানসিক মানে রাজা
দুর্বলতার সুযোগ নেই, কীভাবে সেই তান্ত্রিক কিভাবে মানুষের সুযোগ নিচ্ছে, মানুষের ক্ষতি করছে, সেই জায়গা নিয়ে গল্পটা। তারপরের গল্প হচ্ছে একটি প্রস্তাব এবং এখানে দেখানো হবে একটি মেয়ে, তার জীবনের সম্পর্ক নিয়ে এই গল্পটা। তার আগের একটি সম্পর্ক ছিল, সেই সম্পর্কের সাথে এখনকার সম্পর্ক এবং কিছু নিজস্ব ধরে রাখা চিন্তা ভাবনা, নিজের প্রতি ধারণা থেকে তৈরি হওয়া সম্পর্কের প্রতি ধারণা, এই নিয়ে গল্পটা। আমার বেশ ভালো লেগেছে, গল্পটা বেশ সুন্দর ছিল। তারপরে লাস্ট গল্প হচ্ছে রত্নগর্ভা, অন্বেষা রায়। এখানে মানবিকতা নিয়ে একটা গল্প এবং একটি পরিবারের গল্প। এই গল্পটিও মোটামুটি ছিল, আমার খুব ভালো লাগেনি। আমার সব থেকে ভালো লেগেছে একটি প্রস্তাব এবং শুভময় ঘোষের। তো এই ছিল এবারের দেশ। শেষ কথায় অভিজিৎ তরফদার লিখেছেন, স্বাস্থ্য ক্রমশ অস্বাস্থ্যকর। স্বাস্থ্যক্ষেত্রে এই রাজ্যের ঘটনা পরম্পরা আবারও ইঙ্গিত করছে যে অবস্থার অবনতি হয়েই চলেছে। তা এই লেখাটা আমার বেশ ভালো লেগেছে। এবং আর একটা জিনিস যেটা আমি দেশে ভীষণভাবে দেখি, সেটা হচ্ছে সম্পাদকীয়, দুর্বল নন, দৃঢ়চিত্ত এবং দ্রষ্টা, যেটা এখানে মনমোহন সিংকে নিয়ে লেখা হয়েছে। তো এটাই ছিল এবারের দেশ। আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে সাপ্তাহিক বর্তমান এই সপ্তাহের, যেখানে মেইন বিষয়বস্তু হচ্ছে খনাকে কেন প্রাসঙ্গিক তার বচন। এই নিয়ে লিখেছেন পূর্বা সেনগুপ্ত এবং রোহিণী ধর্মপাল। পাঞ্চালীর ধর্মবোধ নিয়ে অমৃত কথায় লেখা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু শেষ হয়েও যুদ্ধের রেশ টেনে আনলেন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। পাণ্ডব ও কৌরবদের শিক্ষাগুরু দ্রোণাচার্য অন্যায়ের পক্ষে থাকলেও পাণ্ডবদের হিতকারী ছিলেন। দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হওয়া পাণ্ডবদের পক্ষেও কিন্তু কম অসুবিধাজনক ছিল না। গুরুকে বধ করবেন একথার চিন্তাও তাদের পীড়া দিত। যুদ্ধক্ষেত্রে দ্রোণাচার্যের নিধন না হলে পাণ্ডবদের জয় ও ধর্ম প্রতিষ্ঠা বিলম্বিত হবে, কথা শ্রীকৃষ্ণ অনুধাবন করতে পারলেন। তিনি এই দ্রোণাচার্যকে বধের জন্য ছলনা আশ্রয় গ্রহণ করতে বাধ্য হলেন। তো এই নিয়ে লেখা হয়েছে এবারে, পূর্বা সেনগুপ্ত লিখেছেন। ইতিহাসে, আচ্ছা এটা বইয়ের বিষয়ে লেখা হয়েছে, কি কি বই আছে। আচ্ছা, তারপরে এই রাজা বিক্রমাদিত্যের প্রশ্ন, আকাশে গ্রহ তারার সংখ্যা কত, কেউ গণনা করে বলতে পারবে? বরাহ পণ্ডিত উত্তর খুঁজতে খুঁজতে কাহিল, আশ্বস্ত করে খনা সঠিক উত্তর বের করে দিলেন। উল্লসিত বরাহ রাজাকে নিজের কৃতিত্ব জাহির করলেন, কিন্তু রাজা ধরে ফেললেন আসল গণককে। ক্ষিপ্ত বরাহ পুত্র মিহিরকে আদেশ দিলেন খনার জিহ্বা ছেদনের। এক বিরল প্রতিভা চিরতরে হারিয়ে গেলেন, শুধু কি নারী হওয়ার অপরাধে? তার স্মরণীয় বচন আজও কেন মেলে? লিখেছেন পূর্বা সেনগুপ্ত। খনার সিদ্ধান্ত, তিনি চুপ করে যাবেন, মিশে যাবেন মানুষের মধ্যে। সকলে জানলেও খনার স্বামী এবং শ্বশুরের অর্থহীন সম্মান রাখতে নিজের জীব কেটে ফেলেছেন। তবু খনা বেঁচে রইলেন তার বচনে কালজয়ী হয়ে। লিখেছেন রোহিণী ধর্মপাল। ভারতীয় সংবিধানের নকশা আবারে আসতে চলল একটি 26শে জানুয়ারি। এই বছর দেশ জুড়ে পালিত হবে ৭৬তম সাধারণতন্ত্র দিবস। গণপরিষদের তাবড় সদস্যরা মিলে তৈরি করেছিলেন আমাদের সংবিধান। পাতার পর পাতা হাতে লেখা কাগজে তৈরি হয় দেশের মেরুদণ্ড। শুধু কি লেখা, সংবিধানকে আকর্ষণীয় করার জন্য সেখানে ছিল অপূর্ব ছবি, নকশা।
এই কাজ যিনি নিপুণ হাতে করেছিলেন তার কথা সাধারণতন্ত্রের দিবসে জাঁকজমকের আড়ালে চাপা পড়ে গিয়েছে। সেই বিশিষ্ট শিল্পী হলেন নন্দলাল বসু। এই নিয়ে লেখা আছে একটা গল্প আছে, এথিক্যাল হ্যাকার, রাজীব তন্তুবাইয়ের। গল্পটা আমার খুব একটা ভালো লাগেনি। ঐতিহাসিক হত্যা রহস্য পর্ব 6, সমৃদ্ধ দত্ত লিখছেন ধারাবাহিকে। আগে যারা ছিলেন মিশরের ফারাও, তাদের মমি কিংবা সমাধি মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে। পরে যারা হয়েছেন তাদেরও সন্ধান মিলছে, কিন্তু নিছক 9 বছর বয়সে বিবাহ এবং কৈশোরী ফারাওয়ের আসনে বসা রহস্যময় সেই বালক মিশর রাজের সমাধি কোথায়? সব আশা যখন সকলেই ছেড়ে দিয়েছে, ঠিক তখন আচম্বিত সমাধি উপত্যকার ঠিক কেন্দ্রস্থলে একটি সুরঙ্গের সিঁড়িও কি মারছে না। কোথায় গিয়েছে এই সিঁড়ি? এই নিয়েই লেখা। বিষ্ণুলোকে সন্ধান, আমি হিমাদ্রি কিশোর। দাশগুপ্ত লেখা শেষ পর্ব এবারে বেরিয়েছে। সম্ভবত পরের সপ্তাহ থেকে আবার নতুন কোনো ধারাবাহিক পাবো আমরা। সাম্প্রতিকে মৃণালকান্তি দাস লিখেছে এআই যখন রাঁধুনি, এই নিয়ে। তো এই ছিল সাপ্তাহিক বর্তমান। তারপর এরপর আমরা আলোচনা করব আনন্দমেলা 20শে জানুয়ারির 2025-এর যে সংখ্যাটি সেটা নিয়ে, যেখানে 6টা কল্পবিজ্ঞানের গল্প আছে। সরঞ্জিৎ চক্রবর্তী, প্রজিত গুপ্ত, ইন্দ্রনীল সান্যাল, সৈকত মুখোপাধ্যায়, দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং নন্দিনী নাগের। তার মধ্যে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আশ্চর্য ফুটবল, প্রজিত গুপ্ত, রাঘব দশানন, শঙ্কর মিশ্র, ইন্দ্রনীল সান্যালের। এই দুটো। আর তাছাড়া আর একটা ভালো লেগেছে যেটা হচ্ছে দুঃখী রাজকুমার, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সবুজ রঙের মানুষ, নন্দিনী নাগ। এই দুটো ভালো ছিল। মৃত্যুর রং আমার খুব একটা ভালো লাগেনি। গুপির পিরামিড মোটামুটি ছিল। তো এই ছিল এবারের গল্প সংখ্যা, যেগুলো সবকটাই বিষয়বস্তু ছিল কল্পবিজ্ঞান। এখানে উঠে এসছে অন্য গ্রহের মানুষ, সবুজ রঙের মানুষের অন্য গ্রহ, মঙ্গল গ্রহের মানুষ, মঙ্গল গ্রহের জীবন নিয়ে উঠে এসছে। দুঃখী রাজকুমার উঠে এসছে কিছু যান্ত্রিকতা নিয়ে, কিছু এমন মানুষ নিয়ে যারা রোবোটিক টাইপের মানুষ। মৃত্যুর রং উঠে এসছে এখানে একটি প্রযুক্তিগত জায়গা, সৈকত মুখোপাধ্যায়ের। এখানে একটি ঐতিহাসিক ঘটনা উঠে এসছে এবং সেখানেও কিছু আলোর জায়গা এবং কিছু বৈজ্ঞানিক জায়গা উঠে এসছে। রাঘব দশানন, শঙ্কর মিশ্র উঠে এসছে পুরোপুরি প্রযুক্তিগত জায়গা, যেটা অদ্ভুত কিছু আবিষ্কার এবং সেখান থেকে কি ধরনের মানুষ তৈরি হচ্ছে যখন কৃত্রিমভাবে কিছু তৈরি হচ্ছে। তো সেই ধরনের জিনিস নিয়ে আশ্চর্য ফুটবলটাকে সারিয়ে দেওয়ার পরে যখন সেই ফুটবল নিয়ে খেলা শুরু হবে তখন কি ম্যাজিক দেখা যাবে, তার ভেতরে একটা সার্কিট ঢোকানো হবে। তো সেই নিয়ে একটা খুব মজার গল্প। আর গুপির পিরামিড হচ্ছে এটাও একটা পিরামিড আবিষ্কার করবে এবং সেটা একটা কল্পনা শক্তি দিয়ে তার পিরামিডের ব্যাপারে সে যা যা স্বপ্নে দেখবে সেগুলোকে বাস্তবেও দেখবে, সেই ধরনের একটা কল্পকাহিনী। তো এই ছিল এবারের আনন্দ মেলা। এখানে একটি ধারাবাহিক চলছে, কৃষ্ণেন্দু
মুখোপাধ্যায়ের আর্যভট্টের বুদ্ধিসূত্র। এটাও একটি এআই নিয়ে গল্প। তো এই ছিল এবারে আনন্দমেলা। এরপর আমি আলোচনা করব অন্তরীপ পত্রিকা নিয়ে, জানুয়ারি 2025 গোয়েন্দা কাহিনী, যার বিষয়বস্তু এখানে প্রবন্ধ আছে জাদু বাস্তবতা, চিত্রশিল্পী, সাহিত্য এবং চলচ্চিত্রে দীপশিখা চক্রবর্তী লিখেছেন। গল্প আছে 14 তারিখ কি হয়েছিল, সৌমেন চট্টোপাধ্যায়ের। তো এটি একটি গল্প। এখানের প্রত্যেকটা গল্প আমার বেশ ভালো লেগেছে এবং বেশ ভালোভাবে লিখেছে গোয়েন্দা গল্পগুলো। কিভাবে প্ল্যান করে একজনকে খুন করার চেষ্টা করে যাচ্ছে, পরপর একজন খুন করে যাচ্ছে এরকমভাবে, এবং শেষ পর্যন্ত সে খুন করতে পারবে না নন্দিনীকে। এই নিয়েই গল্পটা বেশ ইন্টারেস্টিং ছিল। তারপর হচ্ছে মেধাবিনীর আত্মপ্রকাশ। এখানে মেধাবিনী হচ্ছেন একজন বয়স্ক মহিলা। উনি বের করবেন পাশের ফ্ল্যাটে একটি মেয়ের হাজব্যান্ড মারা যাবে, কিভাবে মারা গেছে সেই জায়গাটা, এটাও ভীষণ ইন্টারেস্টিং ছিল। তারপরের গল্প হচ্ছে এখানে একটি ধারাবাহিক চলছে অর্থসংকর্ষণ কথা, রাজা ভট্টাচার্যের। এটি মহাভারতের উপরে লেখা। আর তারপরের গল্প হচ্ছে অলস মায়া, বুমা ব্যানার্জি দাস লিখেছেন। এখানে একটি জাদুঘরের যে আর্ট এক্সিবিশন হবে, সেখান থেকে একটি ছবি চুরি যাবে, সেইটা কিভাবে বার করা হবে সেটা নিয়ে গল্প। শেষ গল্পটা হচ্ছে রবে না গোপনে, নন্দিতা মিশ্র চক্রবর্তীর। এখানে কিভাবে অয়েল ম্যাসেজিংয়ের মধ্যে দিয়ে একজন মারা যাবে সেই রকমভাবে লেখা হয়েছে, সেইটা বিষয়বস্তু ছিল গল্পের। আচ্ছা, এটা 4র্থ গল্প ছিল। আর একটা গল্প আছে, 5টা গল্প। সেদিন সিদ্ধার্থ, নৌকা ডুবিতে একজন মারা যাবে এবং তাকে কেন এইভাবে মরতে হবে, কি ব্যাপার ছিল, নৌকায় কীরকম কি পাওয়া যাবে, তো সেই নিয়ে গল্প। তো এই ছিল অন্তরীপ, জানুয়ারি 2025। এবার আমি কথা বলবো প্রতিদিন নিয়ে। আচ্ছা, এবার আমরা কথা বলবো জানুয়ারির অন্তরীপের সংখ্যা নিয়ে। এটা ছিল গোয়েন্দা কাহিনী বিষয়বস্তু। এখানে প্রত্যেকটা গল্পই ভীষণ ভীষণ সুন্দর ছিল, প্রত্যেকটার বিষয়বস্তু ভীষণ ভালো লেগেছে আমার। 5টা গল্প ছিল। 14 তারিখ কি হয়েছিল, সৌমেন চট্টোপাধ্যায়। মেধাবিনীর আত্মপ্রকাশ, অরিন্দম চট্টোপাধ্যায়। এখানে 14 তারিখ কি হয়েছিলতে দেখানো হয়েছে একটি জায়গা যেখানে একটি ক্যারেক্টার দেখানো হয়েছে যে এরকম খুন করে চলেছে, কিন্তু শেষ খুনটা সে করতে পারবে কি পারবে না এই নিয়ে বিভিন্নভাবে সে এইরকমভাবে খুন করে চলেছে। কিন্তু অ্যাকচুয়ালি সে নিজেও পুলিশেরই একজন লোক, কিন্তু সে কিছু কেস সলভ করতে পারে না বলে কোনো পুলিশ বা যে অ্যাডমিনিস্ট্রেশন থেকে লোক আছে সেই জায়গাটাকে রিজলভ করার জন্য সে নিজেই আর কি সেই দায়িত্ব নিয়ে নিয়েছে এবং সেখান থেকেই উঠে আসবে সে কেন খুন করছে এতগুলো। তারপরের গল্প হচ্ছে মেধাবিনীর আত্মপ্রকাশ, অরিন্দম চট্টোপাধ্যায়। এটিতে দেখানো হয়েছে একটি বয়স্ক মহিলা, কিন্তু সে গল্প লিখে, গোয়েন্দা গল্প, সে কিভাবে সলভ করছে পাশের ফ্ল্যাটে একটি মেয়ের হাজব্যান্ড মারা যাবে সেই ঘটনাটিকে। আচ্ছা, এখানে চলছে একটি ধারাবাহিক রামায়ণের উপর, মহাভারতের উপর, রাজা ভট্টাচার্যের অর্থ সংকর্ষণ কথা। তারপরের গল্পটি হচ্ছে অলস মায়া, বুমা ব্যানার্জি দাসের। এখানে একটি আর্ট এক্সিবিশনে কিভাবে ছবি চুরি হচ্ছে এবং কি হয়েছে বিষয়টা সেই নিয়ে একটি রহস্য গল্প। তারপরের গল্পটি হচ্ছে রবে না গোপনে, নন্দিতা মিশ্র চক্রবর্তীর। গল্পটিতে কিভাবে অয়েল মেসেজের মধ্যে দিয়ে একটি মানুষকে খুন করা হয়েছে এবং সেটা কিভাবে রিজলভ হচ্ছে সেইটা দেখানো হয়েছে।
শেষ গল্প। সেদিন সিদ্ধার্থ দীপালোক ভট্টাচার্যের নৌকাডুবিতে একজন মানুষ মারা যাবে, নৌকায় কি গন্ডগোল ছিল, কেন মারা গেল, কি হয়েছিল, সেই নিয়ে এই রহস্য গল্পটি। তো এই ছিল জানুয়ারি 2025-এর অন্তরীপ। রোববার প্রতিদিন 26শে জানুয়ারি 2025-এর বিষয়বস্তু ছিল 16:50। চালু নাচের গানের যে ছন্দ তার চেয়ে আলাদা শুনতে महबूबा, কারণ আরডির মাস্টার স্ট্রোক। কিতনে আদমি থে, 16 হাফ সেঞ্চুরি দিল, সেই মত্তকায় আমরাও বাঁচলাম, এমন একটা আইকনিক ডায়লগ যা বন্ধুত্বতায়, প্রেমে, প্রতিহিংসায়, স্বাভিমানে উজ্জ্বল। প্রতিটি সংলাপ চিরন্তন, জীবন ছেঁচে লেখা। জিয়ল মাছের মতো তারা মনে নাড়াচাড়া করুক, এগিয়ে যাক শতবর্ষের দিকে। আব গলি খা। নুনের অনুষঙ্গে জড়িয়ে থাকা কৃতজ্ঞতা, বিশ্বাস, মূল্যবোধকে অনায়াস নিশ্চিন্তে মুছে দিতে পারে ঘাতক বুলেটের হিংসা হনন রক্তধারায়। ক্ষমতা যখন একজন ব্যক্তি মানুষের মগজ মর্জির সিদ্ধান্ত আর বন্ধুকে ট্রিগারে রাখা আঙুলে এসে জড়ো হয়ে যায়, তখন এটা ঘটে যেতে পারে যখন তখন। চল ধন্য। গোটা গ্রামে হেন একমাত্র মহিলা টাঙা চালক, বাসন্তীর যোগ্য বাহন ধন্য। বাহন বললে বুলাবে, ধন্য বাসন্তীর সখী। বাসন্তীর ভরসা, বাসন্তীর পরাণ সখা। ধান্য আর বাসন্তী এক হয়ে যায় শ্রমের প্রশ্নে, বাসন্তী আর ধান্য এক হয়ে যায় লড়াইয়ের ময়দানে। যে হাত মুঝে দে দে ঠাকুর, যে হাতকে ঠাকুর স্যার ফাঁসি কা ফান্দা দাবি করে উন্নত শির ছিলেন, সেই হস্তদয়কেই তলোয়ার দিয়ে ছেড়ে দিল গাব্বার। প্রতিহিংসার সূচনা তো চরম ক্রোধ, পরম ঘৃণা থেকে। জেল মে সুরঙ্গ। অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ইংরেজ জামানার জেলার আশ্রানি ফেঁসে গিয়েছিলেন জয় বীরুর পাতা ষড়যন্ত্র তত্ত্বে। বস্তুত সাহিত্য থেকে বাস্তব সর্বত্রই ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে ছিটিয়ে। ইতনা সন্নাটা কিউ হ্যাঁ ভাই। অমিতাভ মালাকার লিখেছেন, রামগড় আর ভারত অসমোচ্চারিত সমার্থক শব্দ। সন্নাটায় দু জায়গায় প্রতিপলে ছেলের হত্যার পর ইমাম তথা ভালো মুসলমানের শোকে চুপ করে থাকা যেমন সংখ্যালঘু দলিতদের অওকাদের বাইরে না বেরোতে দেওয়ার নির্দেশ, তেমনি ঘুমটা টানা রাধা নিরুচ্চার কান্নাও বিধবার নীরব থাকার নিদান। লোহা লোহে কো কাটতা হ্যায়, রিঙ্কা চক্রবর্তী লিখেছেন, অন্যকে হারিয়ে জিততে চাওয়ায় যে মজা, সেটাই আসলে পাওয়ার গেম। ক্ষমতার শীর্ষে থাকতে চাওয়া, ঠিক যে কারণে বুল ফাইটে প্রকাণ্ড ষাঁড়ের সঙ্গে লড়িয়ে দেওয়া হয় বলশালী মানুষকে। ক্ষমতার কেন্দ্রে থাকতে পারে সেই দুজন যারা একে অপরের প্রতিদ্বন্দ্বী, তবেই খেলা জমে। সো জানি তো গব্বর সিং আ যায়গা। গব্বর হলো জুজুর হোমোসেপিয়েন্স সংস্করণ। দুনিয়ার যে কোনো ভয়, যে কোনো ত্রাস, যে কোনো দুষ্টু লোককে তাই গব্বর বলে দিব্যি চালিয়ে দেওয়া যায়। লিখেছেন সৌকর্য ঘোষাল। এইরকমই অনেক ডায়লগ নিয়ে এবারে প্রতিদিন ছিল। কথা অমৃত সমানে নৃসিংহপ্রসাদ ভাদুরী লিখেছেন, যুদ্ধে না, অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মা দুর্যোধনকে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করলেন, কিন্তু পাণ্ডবরা যখন অসন্ন প্রায়, তারা প্রস্থান করলেন। দুর্যোধনকে এই যুদ্ধোৎসাহীর মানসিকতা আগে থেকে বুঝতে পেরেছিলেন। আশা জামার মাঝেতে লিখেছেন ভাস্কর্যের, চল টস করি। টস মানে কপাল, কয়েন শূন্যে উঠল, কখনো হেড কখনো টেল। যে জিতবে ক্ষণিকের জন্য নিয়তি নির্ধারণের ক্ষমতা তার। সোলেতে জয় ও বীরুর গল্পে রামধনু মৌতা টেনেছিল তো টসই। এই ছিল এবারে প্রতিদিন, রোববার প্রতিদিন।
আচ্ছা, এটা হচ্ছে কিশোর ভারতী সংখ্যা, এটা 2024 মার্চের সংখ্যা, 5ই মার্চের। এখানের যে বিষয়বস্তু ছিল শতবর্ষী নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, শ্যামলকান্তি দাস। আচ্ছা, এখানে বেশ কয়েকটা গল্প ছিল, যেমন খুদে গোয়েন্দা তিতি। এখানে দেখানো হবে একটি বাচ্চা মেয়ে কীভাবে তার বন্ধুর অদ্ভুত পরিবর্তনের রহস্যের সমাধান করছে। বিজি খাপার জঙ্গলে সঞ্জীব চৌধুরী লিখেছেন জঙ্গলের মধ্যে কী ধরনের ঘটনা ঘটছে তাই নিয়ে। আলো আধারের আগন্তুক অরুণাভ ঘোষ। অভিশাপের আড়ালে দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। ডাম্বেলের ডাবল নাটক, এই গল্পটি ভীষণ সুন্দর ছিল, মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের লেখা। কৃষ্ণপক্ষের কয়েকদিন, হেমন্ত জানা। দূরস্থিত সংযোগ, ইন্দিরা দাস। প্রত্যেকটা গল্পেরই একটা বিষয়বস্তু আছে। আলো আধারের আগন্তুকে একটি বাড়িতে থাকতে যাবে এবং তারপরে কি ধরনের ঘটনা ঘটবে, কাকে দেখবে, সেই বাড়িটা বিক্রি হওয়ার কথা চলছিল, সেই নিয়ে। অভিশাপের আড়ালে একটি কলমের কাহিনী আছে, সেই কলমটা কীরকম ম্যাজিক্যাল পেন সেটা, সেই নিয়ে। ডাম্বেলের ডবল নাটকে ডাম্বেল একটি ভীষণ চঞ্চল ছেলে এবং সেই ডাম্বেলের সাথে কি হবে, সে একটি নাটকে অংশ নিতে চাইবে এবং সেখানে গিয়ে সে কী করবে, স্কুলে কি করবে, পাড়ায় কি করবে, সেই নিয়ে। কৃষ্ণপক্ষের কয়েকদিন, এখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটবে এবং সেই ঘটনাগুলো কেন ঘটছে সেই জায়গা নিয়ে। দূরস্থিত সংযোগ, এখানে একটি মেয়ের কিছু প্রযুক্তিগত জায়গা নিয়ে, কিছু কল্পবিজ্ঞান নিয়ে লেখা এই গল্পটা। তো এই ছিল কিশোর ভারতীর 5ই মার্চ 2024 একটি সংখ্যা। বেশ অনেকগুলো গল্প ছিল। তাছাড়াও ছিল গোয়েন্দা বিভাগে পতঙ্গ নিয়ে একটি ভালো লেখা, ডক্টর উৎপল অধিকারীর। এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্মৃতিকথা, কবিতা, সাক্ষাৎকার, এই সব কিছু নিয়ে বেশ ভালো কিছু লেখা আছে এখানে। আর আছে হচ্ছে চৌবে সাহেবের নতুন ধারাবাহিক মৃত্যু আসে পায়ে পায়ের প্রথম পর্ব, সৈকত মুখোপাধ্যায়ের, এটাও বেশ ভালো ছিল। তো এই হলো এই সপ্তাহে আমার পড়া কিছু বিষয়, কিছু বই এবং ম্যাগাজিন। তো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো।